গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই ঘরে পড়াশোনা করছো। তোমাদের ধারাবাহিক যে আমাদের ক্লাসগুলো হচ্ছে তোমরা সবাই ফলো করছো। অবশ্যই তোমরা পড়াশোনা করছো। তোমাদের সবাই বাসায় পড়াশোনা করতে হবে, মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো দেখতে হবে। তোমরা খাতা কলম নিয়ে আমাদের আজকের ক্লাসে সবাই রেডি হয়ে যাও। তো আজকে তোমাদের আমি পড়াতে চাচ্ছি গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ইফেক্ট কি, গ্রিন হাউস কেন তৈরি করা হয়, তো এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো গ্রিন হাউস গ্যাস, দেখো গ্রিন হাউস কি তোমরা জানো যে শীতপ্রধান অঞ্চলে যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে কম থাকে, তো সেই সমস্ত দেশে স্বাভাবিক তাপমাত্রায় যে সমস্ত উদ্ভিদগুলো হয়ে থাকে, বিশেষ করে শাকসবজি, ফলমূল, তো এই উদ্ভিদগুলো কম তাপমাত্রায় জন্মায় না। তো তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রায় এই উদ্ভিদগুলোকে জন্মানোর জন্য এখানে এক ধরনের কাচের তৈরি ঘর তৈরি করা হয়ে থাকে, যে ঘরগুলোকে আমরা বলে থাকি গ্রিন হাউস। তো কাচের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে কাচের মধ্য দিয়ে আলোক প্রবেশ করতে পারে। এখানে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলো, সূর্যালোক থেকে যে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলো কাচের ভিতর দিয়ে প্রবেশ করে ভূপৃষ্ঠে পতিত হয়। ভূপৃষ্ঠে পতিত হওয়ার পরে তখন যে প্রতিফলিত আলো, সেই প্রতিফলিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের মান বেশি হয়ে থাকে। তো ওই অধিক তরঙ্গদৈর্ঘ্যের যে আলোকরশ্মি, সেই আলোকরশ্মি কাচের ভিতর দিয়ে বাইরে বের হতে পারে না। তো এই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলোকটা ভিতরে প্রবেশ করে কাচের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করে পরবর্তীতে ওই আলোকরশ্মি আর যখন বাইরে বের হতে পারে না, তখন ওই কাচের ঘরের মধ্যে তাপমাত্রাটা বেড়ে যায়। তো দেখা যাচ্ছে যে শীতপ্রধান অঞ্চলে যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে কম থাকে, সেখানে ওই গ্রিন হাউসের মধ্যে তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস থেকে যায়। তো রাতেও তাপমাত্রাটা বজায় থাকে, যার কারণে হচ্ছে শীতপ্রধান অঞ্চলে যে সবজিগুলো সারা বছর আমরা পেয়ে থাকি, সেই সবজিগুলো শীতপ্রধান অঞ্চলে চাষাবাদ করা হয়ে থাকে। আচ্ছা, তো গ্রিন হাউস গ্যাসগুলো কি সেটা আমরা একটু জানি। গ্রিন হাউস গ্যাস, দেখো আমরা জানি যে পরিবেশে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, জলীয় বাষ্প আছে, মিথেন গ্যাস, তারপরে হচ্ছে তোমার ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। এই গ্যাসগুলো তাপমাত্রাকে ধরে রাখে। তো এই গ্যাসগুলো যেহেতু তাপমাত্রাকে ধরে রাখে, সূর্যালোক থেকে যে তাপমাত্রা সেই গ্যাসগুলো তাপমাত্রাকে ধরে রাখে বলে এই গ্যাসগুলোকে আমরা বলে থাকি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো এর মধ্যে সবচেয়ে অধিক তাপমাত্রা ধরে রাখে কার্বন ডাই অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, মিথেন, সিএফসি, এগুলো হচ্ছে তাপমাত্রাকে ধরে রাখে। তারপরে হচ্ছে ওজোন গ্যাসও তাপমাত্রাকে ধরে রাখে। তো এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস আমরা জানি যে সূর্যালোক থেকে অতিবেগুনি রশ্মি পৃথিবীর দিকে হচ্ছে ধাবিত হয়। আমরা জানি যে আমরা এও পড়েছি যে আমাদের যে ভূপৃষ্ঠের বাইরে বায়ুমণ্ডলের কতগুলো স্তর রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার সর্বশেষ আমরা পড়েছি। তো ট্রোপোস্ফিয়ারের পরে আছে স্ট্রাটোস্ফিয়ার। তোমরা জানো স্ট্রাটোস্ফিয়ার বা ওজোন স্তর।
তো এই ওজোন স্তরের ওজোন গ্যাস কিভাবে তৈরি হয় তোমরা কি জানো? হ্যাঁ, আমরা একটু দেখি যে ওজোন গ্যাস কি করে তৈরি হয়। তো তোমরা জানো যে পরিবেশে যে অক্সিজেন আছে, অক্সিজেন অতিবেগুনি আলোকরশ্মির প্রভাবে অক্সিজেন ভেঙে যায়, ভেঙে গিয়ে এটি হচ্ছে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। অধিক সক্রিয় অক্সিজেন পরমাণুতে পরিণত হয়ে যায়, অক্সিজেন অণু অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। তো এই অক্সিজেন অণু পরমাণু এটা খুব সক্রিয় থাকে। আমরা জানি যে পরিবেশে বিভিন্ন ধরনের পার্টিকেল থাকে, অর্থাৎ ধাতব কণা থাকে। সেই ধাতব কণার সাথে এই অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন অণু, অক্সিজেন গ্যাস, এরা হচ্ছে বিক্রিয়া করে এখানে ওজোন গ্যাস প্লাস হচ্ছে এই ধাতব কণা তৈরি হয়। তো এভাবে দেখো অক্সিজেন গ্যাস থেকে এখানে হচ্ছে ওজোন গ্যাস তৈরি হয়। খেয়াল করো যে অক্সিজেন গ্যাস অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। অক্সিজেন গ্যাস, আমরা গ্যাস চিহ্নটা দিতে পারি এখানে। আর অক্সিজেন যে পরমাণু যেটা অধিক সক্রিয় হয়ে থাকে, সে অধিক সক্রিয় অক্সিজেন পরমাণু পরবর্তীতে অক্সিজেন অণুর সাথে অর্থাৎ অক্সিজেন গ্যাসের সাথে যুক্ত হয়ে এখানে ওজোন গ্যাস তৈরি করে। আর এখানে যে ধাতব কণাটা এক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে এটা প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এভাবে অক্সিজেন থেকে ওজোন গ্যাস তৈরি হয়। ওজোন গ্যাস এটা স্বাভাবিক প্রক্রিয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারে গঠিত হয়ে থাকে। তো এই ওজোন গ্যাস, আমরা জানি এই ওজোন গ্যাসের কারণে সূর্যালোক থেকে যে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে হচ্ছে পৃথিবীর দিকে এগিয়ে আসে, যেটা আমরা জানি যে গামা রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি। তো এই রশ্মিগুলোর প্রভাবে পৃথিবী খুব দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। তো এই অতিবেগুনি রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে এই ওজোন গ্যাস। তো এই ওজোন গ্যাস থাকার কারণে ওই রশ্মিগুলো ওজোন গ্যাসে প্রতিফলিত হয়ে বাইরের স্তরগুলোতে চলে যায়। তো এই কারণে পৃথিবীতে অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন হয় না, পৃথিবী একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে। বাট বর্তমান আমরা জানি যে এই বিভিন্ন ধরনের যে গ্রিন হাউস গ্যাস, যেটা আমরা বললাম একটু আগে, যে কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন গ্যাস, তারপর হচ্ছে ফ্রেয়ন্স। তো এই ধরনের যে গ্যাসগুলো, এই গ্যাসগুলো ওজোন স্তরকে হচ্ছে ক্ষতি করছে, ওজোন স্তরের ক্ষয় করছে, ওজোন স্তরকে ছিদ্র করে সেই জায়গাগুলো দখল করছে। তো যেটাকে আমরা বলে থাকি ওজোন হোল বা ওজোন গহ্বর। তো আমরা দেখেছি সম্প্রতিকালে হচ্ছে 1982 সালের ঘটনা। 1982 সালে ব্রিটিশ বিজ্ঞানী জব ফোরম্যান লক্ষ্য করেন অ্যান্টার্কটিকার উপরভাগে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরটির ঘনত্ব কমে গেছে। তো পরে দেখা যায় যে স্ট্র্যাটোস্ফিয়ার প্রায় সর্বত্রই ওজোন স্তর কম বেশি পাতলা হয়ে গেছে। আচ্ছা, তো এই ওজোন স্তর পাতলা হওয়ার ঘটনাকে ওজোন হোল বলে। তো বিভিন্ন কারণে ওজোন স্তর ক্ষয় হতে পারে। তো তার মধ্যে একটি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন দ্বারা ওজোন স্তরে ক্ষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট যে সিএফসি দ্বারা ওজোন স্তরে কিভাবে ক্ষয় হয়। সিএফসি দ্বারা ওজোন স্তরের ক্ষয়, সিএফসি দ্বারা ওজোন স্তরের ক্ষয়। সিএফসি কি দেখো, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি হচ্ছে দেখো ক্লোরোফ্লোরোকার্বন, ডাইফ্লোরোকার্বন বা সিএফসি সংক্ষেপে। ক্লোরোফ্লোরোকার্বন নামক জৈব যৌগকে সিএফসি বলে। বিভিন্ন সিএফসি যৌগ নিষ্ক্রিয়, অদাহ্য এবং গ্যাসীয় হওয়ায় উৎস থেকে সহজেই ট্রপোস্ফিয়ারের
বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বৃষ্টি বা অন্য কোনো উপায়ে সিএফসি বায়ুমণ্ডল থেকে অপসারিত হয় না। তাহলে এটা হচ্ছে অদাহ্য, এটা বৃষ্টির সাথে এটা বিক্রিয়া করে এটা পরিবেশ থেকে হচ্ছে অপসারিত হয় না, অর্থাৎ পরিবেশেই থেকে যায়। তো এই সিএফসি ট্রোপোস্ফিয়ারের পরবর্তীতে হচ্ছে চলে যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে এটা ওজোন স্তরের সংস্পর্শে আসে। তো ওজোন স্তরের সংস্পর্শে এসে এটি প্রথমে হচ্ছে এটা ওজোন স্তরের এটা ইউভি লাইট দ্বারা প্রথম হচ্ছে বিয়োজিত হয়ে যায়। দেখি আমরা ইউভি লাইট দ্বারা বিয়োজিত হয়ে CF2Cl প্লাস ক্লোরিন মুক্তমূলক তৈরি করে। তো ক্লোরিন মুক্তমূলক পরবর্তীতে ওজোনের সাথে বিক্রিয়া করে। ক্লোরিন মুক্তমূলক পরবর্তীতে ওজোনের সাথে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের ওজোনের সাথে বিক্রিয়া করে ClO মুক্তমূলক উৎপন্ন করে প্লাস অক্সিজেন উৎপন্ন করে। সেই ClO মুক্তমূলক আবার ClO মুক্তমূলক পরবর্তীতে আবার অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া ক্লোরিন মুক্তমূলক প্লাস অক্সিজেন তৈরি করে। তো এভাবে ওজোন স্তর এখানে O3 দেখো, O3টা ক্ষয় হয়ে অক্সিজেনে পরিণত হয়ে যায়, অর্থাৎ অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হয়ে যায়। তাহলে ওজোন স্তর এভাবে হচ্ছে হালকা হয়ে অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হয়, আর সিএফসি হচ্ছে এর সাথে এই অক্সিজেনের সাথে যুক্ত অবস্থায় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে থাকে। এভাবে ওজোন স্তর আস্তে 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 ক্ষয় হয়ে যায়। তো ওজোন স্তরের ক্ষয়ের ফলে পৃথিবীতে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়, যেমন হচ্ছে অতিবেগুনি রশ্মিগুলো সরাসরি চলে আসে, সরাসরি যেখানে আসে সেখানে তাপমাত্রা অত্যধিক বেড়ে যায়। ওজোন স্তর ক্ষয় রোধে 1987 সালে কানাডার মন্ট্রিয়াল প্রোটোকল নামে একটা প্রোটোকল হয়েছিল। তখন ওখানে ওই প্রোটোকলে বলা হয়েছিল, একটা চুক্তি হয়েছিল, চুক্তিতে বলা হয়েছিল 1995 সালের মধ্যে সিএফসি সম্পূর্ণ উৎপাদন বন্ধ করতে হবে। কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ব্রোমাইড এবং মিথাইল ক্লোরোফর্ম ধারাবাহিকভাবে বন্ধ করতে হবে। সিএফসি অ্যারোসোলে হাইড্রোকার্বন যেমন হচ্ছে আইসোবিউটেন ব্যবহার করতে হবে। রেফ্রিজারেটর সিএফসি এর বদলে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন বা CH2Cl ব্যবহার করতে হবে। এই সিএফসি এর পরিবর্তে CHFC অর্থাৎ হাইড্রো সিএফসি ব্যবহার করা যেতে পারে সিএফসির পরিবর্তে। তো এই চুক্তিগুলো মন্ট্রিয়াল প্রোটোকলে হয়েছিল। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসিড বৃষ্টি কি এবং এই অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব তোমাদের পরীক্ষায় খুবই আসে, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাসিড বৃষ্টি কি? তো আমরা জানি যে স্বাভাবিক বৃষ্টিপাতের সাথে যদি অম্লীয় পদার্থগুলো যদি যুক্ত অবস্থায় থাকে, তখন যে বৃষ্টিপাতটা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি অ্যাসিড বৃষ্টি। অর্থাৎ যে বৃষ্টিতে পিএইচের মান 5.6 বা তার চেয়ে কম থাকে, তখন ওই বৃষ্টিকে আমরা বলে থাকি অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অ্যাসিড বৃষ্টির কারণে জলাশয়ের পানির অম্লত্ব বৃদ্ধি পায়, জলাশয়ের মাছ মরে যায়। অ্যাসিড বৃষ্টির কারণে দালান কোঠার ক্ষয় হয়। অ্যাসিড বৃষ্টির কারণে ধাতব বস্তুর ক্ষয় হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয় পরিবেশ। আমরা জানি যে যদি মানুষের শরীরের উপর অ্যাসিড বৃষ্টি পতিত হয় তাহলে চর্মরোগ হতে পারে, গাছপালার উপরে পড়লে গাছপালা ঝলসে যেতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা অ্যাসিড বৃষ্টির কারণে হয়ে থাকে।
দেখো অ্যাসিড বৃষ্টি কীভাবে সৃষ্টি হয়, তো সেই বিষয়গুলো আমরা একটু দেখি এবং পরিবেশে সেই অ্যাসিড বৃষ্টির ক্ষতির সম্ভাবনাকে আমরা কিছুটা কমাতে পারি। যদি আমরা আমরা ইচ্ছা করি আমরা কিছুটা কমাতে পারি অ্যাসিড বৃষ্টি। তো দেখো আমরা জানি যে পরিবেশে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলো থাকে। তো তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে। আমরা জানি যে ডিজেল জাতীয় যে কাঁচামালগুলো, এই কাঁচামালকে পোড়ালে, যে হাইড্রোকার্বনকে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এই সালফার ডাইঅক্সাইড, তারপরে আমরা জানি যে বজ্রপাতের সময় নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন হয়। আর পরিবেশে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে থাকে। তো এই কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তো এই অক্সাইডগুলো, ধাতুর অক্সাইডগুলো পানির সাথে, অর্থাৎ বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করে থাকে। তো সেই অ্যাসিড বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে থাকে। তো আমরা দেখি যে অ্যাসিড বৃষ্টির কয়েকটি নির্দিষ্ট কারণ দেখি। ইটভাটা বা বিভিন্ন ধরনের কলকারখানা থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত আমরা জানি। এই কার্বন ডাইঅক্সাইডের সাথে যখন বৃষ্টির পানি যুক্ত হয় তখন দেখো বিক্রিয়াটা কেমন হয়। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, তো এখানে H2CO3 কার্বনিক অ্যাসিড নামক এক ধরনের অ্যাসিড তৈরি হয়, যেটার অম্লত্ব যদিও কম, তারপরে এটা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে থাকে। বৃষ্টির পানির সাথে এই অ্যাসিড যুক্ত হয়ে বৃষ্টির পানির যে অম্লত্ব, সাধারণত বৃষ্টির পানি পিএইচ এর মান সাধারণত হওয়া উচিত 7.0, সেক্ষেত্রে পিএইচ এর মান এখানে 5.0 চেয়ে কমে যায়। তারপরে আমরা দেখি যে ডিজেলে যে সালফার ডাইঅক্সাইড থাকে, সেই সালফার ডাইঅক্সাইডের সাথে বৃষ্টির পানি যুক্ত হয়ে কি হয়, H2SO3 সালফিউরাস অ্যাসিড তৈরি করে। সেই সালফিউরাস অ্যাসিড আবার হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, কি উৎপন্ন করে, H2SO4 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এই সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এটি খুবই শক্তিশালী অ্যাসিড। তো এই অ্যাসিডগুলো বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে থাকে। তারপরে আমরা জানি যে পরিবেশে নাইট্রোজেন আর অক্সিজেন জারিত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করে, এটি আমরা আগে দেখেছি। সেই নাইট্রিক অক্সাইড পরবর্তীতে অক্সিজেন দ্বারা আবার জারিত হয়ে কি তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হয়, HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তো এভাবে নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। আর অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলো আমরা একটু আগে বলেছি, তোমরা বই থেকে ভালো করে পড়ে নিবে যে অ্যাসিড বৃষ্টির কারণে নির্দিষ্ট কিছু ক্ষতি হয়ে থাকে পরিবেশে। বিশেষ করে দালান কোঠার ক্ষয় হয়, ধাতব বস্তুর ক্ষয় হয়ে থাকে। তারপরে যখন গাছপালার উপরে অ্যাসিড বৃষ্টি পড়ে, গাছপালা ঝলসে যায়, প্রাণীর উপর অ্যাসিড বৃষ্টি পতিত হলে প্রাণীর চর্মরোগ সৃষ্টি হতে পারে। তো বিভিন্ন ধরনের পরিবেশের ক্ষতি করে থাকে অ্যাসিড বৃষ্টি। তো পরিবেশ থেকে আমরা এই অ্যাসিড বৃষ্টিকে তো অ্যাসিড বৃষ্টি হওয়ার পরে পুকুর, হ্রদ এবং বিভিন্ন ধরনের জলাশয়ে যদি তোমরা লাইম বা চুন ছিটাতে পারো, তাহলে কিন্তু অ্যাসিড বৃষ্টির যে ক্ষতিকর প্রভাব অর্থাৎ এটা প্রশমিত হতে পারে। তো এটি আসলে লাইম ছিটানো অর্থাৎ যে চুন ছিটানো আসলে এত জায়গায় চুন ছিটানো এটা ব্যয়বহুল ব্যাপার। তো এটা খুবই ব্যয়বহুল বলে এটা সম্ভব হয়ে ওঠে না। দ্বিতীয় পদ্ধতি ট্রোপোস্ফিয়ারকে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস মুক্ত রাখা।
এজন্য শিল্পক্ষেত্রে এফজিডি প্লান্ট বা মোটর কারে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে নাইট্রোজেন অক্সাইড গ্যাসকে বিজারিত করে নাইট্রোজেন গ্যাসে পরিণত করা যায়। এইভাবে আর কি অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে মুক্ত রাখা যায়। তো এটা আসলে একটা ব্যয়বহুল ব্যাপারও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জেনেছো, তোমরা গ্রিন হাউস গ্যাস সম্পর্কে জেনেছো, গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জেনেছো। তো এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে বারবার, তোমাদের পড়তে হবে বারবার, বই পড়তে হবে। তো বই পড়ে এটা রিডিং পড়লে কয়েকবার তোমাদের আত্মস্থ হয়ে যাবে আশা করি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে। আগের যে পড়াগুলো আমরা পড়িয়েছি, যে ক্লাসগুলো আমরা নিয়েছি, সেগুলো বারবার প্র্যাকটিস করবে। তোমাদের সব ভিডিওগুলো আমাদের কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা সেগুলো বারবার প্র্যাকটিস করে তোমরা খাতায় লিখবে, বাসায় বারবার পড়বে। পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নেবে। বইয়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা ফিল করো তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের জন্য আমরা সবসময় কাজ করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ।